আপনার বাড়িতে বিভিন্ন তরকারি খোসা টোসা ফেলে দেবেন, মানে যেগুলি বর্জ্য, সেই বর্জ্য থেকে ভারতবর্ষ বিদ্যুৎ তৈরি করে ওদেরকে বেচবে। কারণ ভারতবর্ষ বর্তমানে যে জায়গায় পৌঁছচ্ছে, এই জায়গাটা অন্যান্য দেশ পৌঁছতে তাদের কয়েক জন্ম নিতে হবে। গ্রিন এনার্জির ক্ষেত্রে বা ক্লিয়ার এনার্জির ক্ষেত্রে বিশ্বের 3টে দেশের মধ্যে একটা দেশ আমাদের ভারতবর্ষ। যে আর কয়লা পুড়িয়ে এনার্জি নেওয়ার প্রয়োজন নেই, যেটা পৃথিবীতে আছে, পৃথিবীর প্রকৃতিতে যেগুলি রয়েছে সেইগুলোর থেকেই আমরা শক্তি উৎপাদন করতে পারবো। বর্তমানে যদি আপনারা দেখেন, সেই ক্ষেত্রে গোটা বিশ্বের ভারত 3য় দেশ হয়ে গিয়েছে যারা এইভাবে প্রকৃতির বিভিন্ন জিনিস নিয়ে শক্তিকে উৎপাদন করছে। আমাদের ভারতবর্ষ ক্লিন এনার্জি বা গ্রিন এনার্জি যেটাই বলুন না কেন, এটাতে বিশ্বের প্রথম স্থানের দিকে যাচ্ছে। এই কথা আমাদের অনেকেরই অজানা, আমরা অনেকে এই বিষয় নিয়ে ভাবিই না, কিন্তু এই ভারতবর্ষ চুপিসারে নিজেদের অগ্রগতি করে ফেলছে। ভারতবর্ষ একটা টার্গেট নিয়েছিল। কি টার্গেট? টার্গেটটা হচ্ছে পুনর্নবীকরণযোগ্য জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে তারা 2030 সালের মধ্যে একটা লক্ষ্যমাত্রায় পৌঁছবে। কিন্তু বর্তমানে দেখতে পাওয়া গেল 2025 সালের মধ্যেই তারা তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে তারা পৌঁছে গিয়েছে। ভারতবর্ষ 242.8 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা পেয়ে গিয়েছে। সম্প্রতি এই বিষয়টিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী, এবং তিনি স্পষ্টভাবে বলে দিয়েছে যে বর্তমানে আমাদের ভারতবর্ষ অন্তত গ্রিন এনার্জির ক্ষেত্রে বা ক্লিয়ার এনার্জির ক্ষেত্রে বিশ্বের 3টে দেশের মধ্যে একটা দেশ আমাদের ভারতবর্ষ। কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা করেছে রাজস্থান, গুজরাট এবং মধ্যপ্রদেশের মতো যেখানে পিএম কুসুম যোজনা চলে, সেই যোজনা ভারতকে অনেকখানি অগ্রগতি করে দিয়েছে। একই সঙ্গে ক্লিন এনার্জি বা পরিষ্কার জ্বালানি খাতে অভূতপূর্ব গতি অর্জন করে ফেলেছে আমাদের দেশ। গুরুত্বপূর্ণ মাইল ফলক যেখানে অর্জনের কথা ছিল 2030 সাল, সেই লক্ষ্যমাত্রা 5 বছর আগেই ভারতবর্ষ পূরণ করে নিয়েছে। বর্তমানে জীবাশ্ম জ্বালানি থেকে যে বিদ্যুৎ আমরা উৎপাদন করি, তার 50% বিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারছি ক্লিন এনার্জিতে। এটাই সবচেয়ে বড় বিষয়। এবং আরেকটি বিষয় যে ভারতবর্ষ এটা করলো কিভাবে, যেটা নিয়ে গোটা বিশ্বের রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। তার কারণ ভারতবর্ষের দূরদৃষ্টি রয়েছে যথেষ্টই বেশি। খুব সুন্দরভাবে নীতিমালা গঠন করা হয়েছে, সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং সেই পদক্ষেপকে বাস্তবে কি করে নিয়ে আসা হয় সেই ব্যবস্থা করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশের কোন জায়গায় ঠিক কী ধরনের সোর্সের প্রয়োজন রয়েছে সেটা ভারতবর্ষ অনুধাবন করেছে। প্রধানমন্ত্রী কুসুম, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা, মুফত বিদ্যুৎ যোজনা, সৌর পার্ক উন্নয়ন, এই যে বিভিন্ন প্রজেক্ট রয়েছে, এই প্রজেক্টগুলির মধ্যে দিয়ে ভারতবর্ষ নিজেদের অগ্রগতি এগিয়ে নিয়ে গেছে। এবং ভারতের জাতীয় বায়ু শক্তি হাইব্রিড নীতির মতন ফ্ল্যাগশিপের উদ্যোগগুলি ভারতকে একটা দৃষ্টান্তমূলক জায়গায় নিয়ে গিয়েছে। একটু ক্লিন এনার্জি বিষয়টা কি, এটা অনেকের একটা সমস্যা হতে পারে বুঝতে। হয়তো শুনতে আপনাদের ভালো লাগছে যে না, ক্লিন এনার্জিতে ভারত এত বড় জায়গায় গিয়েছে, কিন্তু খবর করতে হলে তো বুঝিয়ে বলতে হবে যে বিষয়টি কি। আপনি হয়তো জানেন, কিন্তু অনেকেরই বিষয়টা স্পষ্ট নয়। এবার বলি যে ক্লিন এনার্জির উৎসটা আসলে কি কি। একটা জিনিস তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে সৌরশক্তি। ভারত এখন বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তম সৌরশক্তি দেশ। তারা সূর্য থেকে শক্তি অর্জন করছে, মানে বিদ্যুৎ উৎপাদন করছে। কিভাবে? যেমন সৌর পার্ক ভারত করেছে, ছাদের উপরে সৌরশক্তি দিয়েছে, এবং সেটা অফগ্রিড অনগ্রিডের যে ব্যবস্থা সেটা করেছে। এটা গুরুত্বপূর্ণ। আর এই যে রাজ্যগুলি এগুলো করতে পেরেছে সেগুলির শীর্ষে রয়েছে রাজস্থান, তামিলনাড়ু, গুজরাট এরা।
আবার অপরদিকে আরেকটি শক্তি রয়েছে, সেটা হচ্ছে বায়ু শক্তি। এটাও ক্লিন এনার্জির মধ্যেই পড়ে। বিশ্বব্যাপী বায়ু শক্তিতে যে 5টি দেশ রয়েছে যারা প্রকৃতির বায়ুর দ্বারা শক্তি উৎপাদন করে, তার মধ্যে ভারত অন্যতম। এই বেশিরভাগ জায়গাটাই হলো তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক। এইবার জলবিদ্যুৎ প্রকল্পের কথা বলি। এটাও কিন্তু ক্লিন এনার্জির মধ্যেই পড়ে, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি আমাদের করতে হয় না, মানে কয়লা পোড়ানো, তেল পোড়ানো এসব করি না আমরা। জলবিদ্যুৎ ছোট বড় মিলিয়ে ভারতবর্ষের অনেক কটা জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের নদীগুলির ওপরে যে বাঁধগুলি নির্মাণ করা হয়েছে, সেখান থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যেখান থেকে শক্তি আমরা পাই, সেটা হচ্ছে জৈব বস্তু। সেই জৈব বস্তু বা বর্জ্য থেকেও আমরা পাই। সেটা কৃষিজাত বর্জ্য হতে পারে, গোবর হতে পারে, তারপরে পৌরসভার বর্জ্য হতে পারে। এইগুলোর থেকেও আমরা শক্তি উৎপাদন করছি। আর বর্তমানে সবচেয়ে যেটা বড় বিষয়, যেটার উপরে প্রত্যেকের নজর, গোটা বিশ্বের নজর, যেটা হচ্ছে গ্রিন হাইড্রোজেন, অর্থাৎ সবুজ হাইড্রোজেন। এটাও কিন্তু ভারতবর্ষ খুব বেশি পরিমাণে উন্নতি করেছে। এরপর একটা সময় আসবে যখন ভারতবর্ষ গোটা পৃথিবীকে পথ দেখাবে যে আর কয়লা পুড়িয়ে এনার্জি নেওয়ার প্রয়োজন নেই। যেটা পৃথিবীতে আছে, পৃথিবীর প্রকৃতিতে যেগুলি রয়েছে, সেইগুলোর থেকেই আমরা শক্তি উৎপাদন করতে পারবো। আর এটা তো ভারতবর্ষ করছে, ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে যে করা সম্ভব। বর্তমানে যদি আপনারা দেখেন, সেই ক্ষেত্রে গোটা বিশ্বের ভারত তৃতীয় দেশ হয়ে গিয়েছে যারা এইভাবে প্রকৃতির বিভিন্ন জিনিস নিয়ে শক্তিকে উৎপাদন করছে। অর্থাৎ গ্রিন এনার্জি বা ক্লিন এনার্জি ভারতবর্ষ ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে। আর যেটা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন দেশকে তারা পথ দেখাচ্ছে যে এইভাবেও শক্তি পাওয়া যায়। কাজেই যারা ভারতকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলেন, তাদের কথাকে হাইড করে দিন। কারণ ভারতবর্ষ বর্তমানে যে জায়গায় পৌঁছচ্ছে, এই জায়গাটা অন্যান্য দেশ পৌঁছতে তাদের কয়েক জন্ম নিতে হবে। ধরুন একটা বিষয়, আমাদের পাশে বাংলাদেশ রয়েছে, তাদের তো বিদ্যুৎ ভারতই দেয়, মানে ভারত থেকে তারা বিদ্যুৎ কিনে নেয়। এইবারে কি হবে বলুন তো? আপনি আপনার বাড়িতে বিভিন্ন তরকারি খোসা টোসা ফেলে দেবেন, মানে যেগুলি বর্জ্য, সেই বর্জ্য থেকে ভারতবর্ষ বিদ্যুৎ তৈরি করে ওদেরকে বেচবে। মানে আপনার বর্জ্যতে তারা বাঁচবে। বিষয়টা বুঝে নিন, বেশি কিছু বললাম না। কাজেই ভারতের এই যে সফলতা, এই সফলতা নিয়ে আপনার ঠিক কি বক্তব্য অবশ্যই বলবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।